আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমান রহিম। 46তম বিসিএস প্রিলিমিনারির নৈতিকতা সুশাসন মূল্যবোধের ক্লাস। আজকে আমাদের নৈতিকতা সুশাসন মূল্যবোধ এই অংশের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো এই অংশটা সম্পর্কে প্রথমে আমরা একটু বলবো। বিসিএস তিনটা ধাপের মধ্যে নর্মালি নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই অংশ থেকে প্রশ্ন হয় শুধুমাত্র প্রিলিতে। রিটেন পরীক্ষায় যে প্রশ্ন আসে এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। আর ভাইভাতেও এরকম তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। তো আমরা এই অংশটা শুধু পড়বো প্রিলির জন্য। আর এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, এই অংশটা হচ্ছে একটু জটিল। আমরা নর্মালি মোটামুটি 50% বা হচ্ছে 30% কনফার্ম হলে মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন আমরা আস্ক করি, আনসার করি। কিন্তু এই অংশে আসলে আনসার করাটা খুব রিস্কি। তো এখানে আমরা আনসার করার সময় যথেষ্ট সচেতন হয়ে কিন্তু কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে। আপনাদের অনেকেরই মাইক্রোফোন মিউট করা নেই। ওকে, এই অংশটায় আমরা একটু সচেতন হওয়া লাগবে। কারণ কি, এই অংশে যদি আমরা অনুমানে দাগাতে যাই তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নই ভুল হবে। আর আপনাদের জানা আছে হয়তো 200-র মধ্যে এই অংশ থেকে প্রশ্ন থাকবে মাত্র 10টি। তো 10-এর মধ্যে কিছু কিছু মার্কস পাওয়া খুব সহজ। আমরা আজকে যখন ক্লাস নর্মালি আমরা দেখি যে একটা সংজ্ঞা আসে, এটা হয়তো সুশাসন সম্পর্কিত না হয় মূল্যবোধ বা নৈতিকতা থেকে। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখি সংজ্ঞাটা আসে হচ্ছে সুশাসনের সংজ্ঞাটা পরীক্ষায় আসে। তারপরে বিভিন্ন টার্ম আছে, যেমন সুশাসন শব্দটি কোন ভাষা থেকে আসছে, এরকম কোন ভাষা থেকে উৎপত্তিগত কিছু প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়ে নিই, এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। কনফিউজ করার মতো এখানে কোনো অপশন থাকে না। তো এই অংশগুলো আমরা যদি ভালো করে শিখে নেই তাহলে আমরা এখানে মার্কস পাবো ম্যাক্সিমামে। আপনারা দেখবেন যারা বিসিএস ক্যাডার হয়েছে এদের কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন, যে সবাই এই অংশটাকে নিয়ে একটু কনফিউশনে থাকে এবং দাগানোর সময় যথেষ্ট সচেতন হয়ে দাগায়। এবং যারা প্রিলি ভালো পারে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে এইভাবে বলবে যে নৈতিকতা সুশাসন অংশে 7টা দাগানো হয়েছে, 7টা সবগুলা হয়েছে। 5টা দাগানো হয়েছে, 5টা সবগুলা হয়েছে, মানে কোনো ভুল নাই। কারণ এই অংশে কনফিউশন নিয়ে কেউ দাগায় না। এটা হচ্ছে মেইন স্ট্যান্ডার্ড এখানে দাগানোর জন্য। তো ফার্স্ট অফ অল আপনাদের মাথায় রাখতে হবে আন্দাজে দাগানো যাবে না এই অংশে। আন্দাজে দাগানো যাবে না, এটা হচ্ছে রেড মার্ক এই অংশের জন্য। তবে এখানে মার্কস পাওয়া খুব সহজ। কমন কিছু যদি অংশ পড়ে ফেলেন তাহলে মার্কস পাওয়া সহজ। আপনাদেরকে এখানে রিস্ক নিতে যা মানে রিস্ক নেওয়ার জন্য আমি বলবো না। আপনার অন্য অংশে হয়তো অনুমানে দিবেন কিন্তু এখানে না। তবে এই অংশটা যদি ভালো করে পড়েন, এই পিডিএফটা 32 পেজ, আর পাশাপাশি আমি ক্লাসে যেগুলো বলে দিবো এগুলো পড়লে আপনাদের কিন্তু নর্মালি 7-8টা পারার কথা, যদি এইভাবে মাথায় রাখতে পারেন আপনারা। আর কমন কিছু জিনিস যদি এখান থেকে একটু বুঝে ফেলেন ভালো করে, তাহলে আসলে মার্কস পাওয়াটা সহজ হবে। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। প্রথম উম, এত সাউন্ড হলে তো হবে না। ওকে, প্রথম 1 নাম্বার দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দেয়। এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, মানে হচ্ছে মূল্যবোধের প্রকারভেদ। আমরা এগুলোর মধ্যে মূল্যবোধ জিনিসটা কি, সুশাসন কি, এগুলোর মধ্যে আসবো। প্রথমে আমরা কিছু কোয়েশ্চেন দেখি যে এই অংশগুলো হচ্ছে একেবারে হট টপিকস বলা যায়, সরাসরি এইভাবে আসে ভিক্ষুককে ভিক্ষা দেয়। এটা কোন ধরনের মূল্যবোধ, সামাজিক, নৈতিক? একেবারে কাছাকাছি কিছু জিনিস আছে, একবারে টার্ম শব্দগুলো আপনাদেরকে দেওয়া আছে, আপনারা এভাবে পড়ে নিবেন। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া বা মানুষ বিপদে পড়লে এদেরকে সাহায্য করা, এটা হচ্ছে আমাদের কোন দায়িত্ব? এটা হচ্ছে নৈতিক। এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। একদম ক্লিয়ার কাট মাথা রাখবেন, এটা হচ্ছে কি নৈতিক মূল্যবোধ। সভ্য সমাজের মানদণ্ড। একটা সমাজ সভ্য আমরা কিভাবে বুঝবো? যদি সেই সমাজে কি থাকে? আইনের শাসন থাকে। কর্মকাণ্ডের ভালো মন্দের বিচারের ভিত্তি। কর্মকাণ্ড ভালো মন্দ, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে কি মূল্যবোধের মাধ্যমে। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন রকম। এই শব্দগুলো, এই কোশ্চেন গুলো, এই তথ্যগুলো বারবার পরীক্ষায় আসছে, তো এগুলো একটু আপনারা কেয়ারফুল থাকবেন। ই গভর্নেন্স চালু হলে কি হবে? যদি ই গভর্নেন্সটা চালু হয়, আমাদের দেশেও এখন আছে, স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা নিশ্চিত হবে। মানে হচ্ছে এর বিপরীতে যেগুলো আছে,
মানে হচ্ছে জাল, চুরি, জালিয়াতি এইরকম বা মিথ্যাচার, এগুলো তখন কি হবে? থাকবে না। তার মানে কি থাকবে? স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হচ্ছে দক্ষতা নিশ্চিত হবে। সুশাসনের ইংরেজি কি? গুড গভর্নেন্স। বাধাগ্রস্ত করে কি? আচ্ছা, সুশাসন বাধাগ্রস্ত হয় কখন? যদি আইনের শাসনটা না থাকে। তার মানে সুশাসনের মেইন জিনিসটা হচ্ছে কি? আইনের শাসন। এটা মাথায় রাখতে হবে। আইনের শাসন, যদি আইনের শাসন না থাকে তাহলে আমরা বুঝে নিব যে এখানে কি নাই? সুশাসন নেই। আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন কে? একটা মুখস্থ টাইপস আইটেম, এটা কে করে? ম্যাকিয়াভেলি। তারপরে নৈতিকতাহীনতা, এটা কি? এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। নৈতিকতাহীনতা এটা দণ্ডনীয় অপরাধ নয়। পৌরনীতির প্রাক্তন অংশ হচ্ছে নীতিবিজ্ঞান। নীতিবিজ্ঞানটা হচ্ছে পৌরনীতির প্রাক্তন অংশ। তারপরে নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়। আইনের চেয়ে বড় কারণ নৈতিকতার বিষয়টা হচ্ছে মানুষের বিবেকের মতো। নৈতিকতা হচ্ছে বিবেকের সাথে সম্পর্কযুক্ত। নৈতিকতা আর হচ্ছে এটার সাথে সম্পর্কিত হচ্ছে কি? বিবেক। বিবেকের তাড়নায় আমরা যে কাজ করি। সুশাসনের একটি সমস্যা হলো জবাবদিহিতার অভাব। এটা তো কমন সুশাসনের মধ্যে। কারণ মানুষ অন্যায় কাজে জড়ায় কেন? যদি জবাবদিহিতা যদি না থাকে তখনই জড়াবে। অকারণে হরতাল ডাকা হয় কোথায়? বাংলাদেশে। এটা কমন, এরকম প্রশ্ন এখন আর আসার কথা না। সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে গভর্নেন্স এবং প্রপনসিটির সাথে সুপ্রত্যয় যোগ করে। এটা ভালো করে পড়তে হবে আপনাদেরকে। এখানে বারবার বলি, উক্তি, উৎপত্তি এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো থেকে প্রত্যেকবারে প্রশ্ন হয়। তাহলে নলেজ ইজ ভার্চু মানে সদ্গুণী জ্ঞান, এটা কে বলেছেন? এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন। আর দার্শনিক যারা, কমন দার্শনিক, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এদের বিভিন্ন উক্তি আমরা এখানে পাবো। এগুলো ভালো করে পড়তে হবে। আর এগুলো হয়তো আমরা ইংরেজি লিটারেচারের সাথেও কিছু মিল পাবো। ওকে। নেক্সট হচ্ছে মোরালিটি শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ থেকে। ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, কে বলেছে? জন কিটস। জন কিটস। জন কিটস সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। বলতে হবে জন কিটস কোন পিরিয়ডের কবি? জন কিটস। রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড। আপনারা ইনবক্স করবেন, বলা যাবে না। ইনবক্স করলে যারা জানে না তারাও বিষয়টা যখন ইনবক্সে দেখে মনে থাকবে। রোমান্টিক পিরিয়ডের কবি। নেক্সট, শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ, এটাই হচ্ছে কি? নৈতিকতা। এই কথাটা কে বলেছে? এটা হচ্ছে মুরের উক্তি। এটা হচ্ছে একটা উক্তি। এই উক্তিটা করেছে কে? মুর। নৈতিকতার রক্ষা কবচ, এই যে নৈতিকতার সাথে সম্পর্ক কোনটা? বিবেক। নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের দংশন বা হচ্ছে বিবেক। এই কথাটা মাথায় রাখবেন। নৈতিকতা প্রয়োগ করে না রাষ্ট্র। রাষ্ট্র চলে আইনে। রাষ্ট্র চলে কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। সুশাসন একটি বহুমাত্রিক ধারণা। এটা হচ্ছে কি ধারণা? একটি বহুমাত্রিক ধারণা। এখানে আপনাদেরকে আমি স্কিপ দিতে বলবো, এই অংশগুলো তেমন নাই। প্রত্যেকটা কথা আপনি পড়লে এগুলো সহজ, কিন্তু কনফিউজিং না। সেজন্য ম্যাক্সিমাম তথ্যই আমরা স্কিপ দেওয়ার আমরা এখানে সুযোগ পাবো না। সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। তার মানে এটা উদ্ভাবন করছে কে? বিশ্ব ব্যাংক। আমরা বিস্তারিত লিখবো, এখন আপাতত একটু ধারণা নিয়ে নিই। বিশ্ব ব্যাংক উদ্ভাবিত সুশাসন ধারণাটি মূলত উন্নয়নশীল দেশের অনুন্নয়ন আহ চিহ্নিত করা হয়। তার মানে বিশ্ব ব্যাংক সুশাসন সম্পর্কে বলেছে কেন? উন্নয়নশীল দেশ যেগুলো, এগুলোর জন্য মূলত এই কথাগুলো নিয়ে এসেছে। তারপর নৈতিকতা এবং অচিত্তবোধের বিকাশ ভূমি হচ্ছে সমাজ। এই যে কনফিউশন এখানে লেগে যাবে। সমাজ নাকি পরিবেশ নাকি পরিবার? এই আপনি এক্সাক্ট যদি এটা না জানেন এটা সমাজ, তাহলে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। তো আনসারটা হচ্ছে কি? নৈতিকতা এবং অচিত্তবোধের বিকাশ ভূমি হচ্ছে কি? সমাজ। তারপরে বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হচ্ছে কি? মূল্যবোধ। সুশাসনের ভিত্তিতে মজবুত করতে, ভিত্তিকে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়? সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য। আমরা কিন্তু বিভিন্ন সভ্যতায়, তারপর হচ্ছে ওদের বেশ কিছু ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো আমরা দেখি। এগুলা থেকে এক ধরনের মূল্যবোধের
মূল্যবোধ দেখা যায়, বা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে কে? মূল্যবোধ। মানে সুশাসনটা সঠিকভাবে যাতে পালন করা হয়, এই ক্ষেত্রে সাহায্য করে কোনটা বা ত্বরান্বিত করে কোনটা? মূল্যবোধ। আইনের সুশাসনের পূর্ব শর্ত কোনটি? সুশাসনের পূর্ব শর্ত জবাবদিহিতা। একদম ক্লিয়ার কাট এই তথ্যগুলো মাথায় রাখতে হবে, জবাবদিহিতা। মূল্যবোধকে দুটি বিষয় নিরেখে বিভক্ত করেছেন কে? ড্যানিয়েল এইচ পার্কার। ড্যানিয়েল এইচ পার্কার। এই দুইটা কি? একটা হচ্ছে বাস্তব জীবন ভিত্তিক মূল্যবোধ, আর একটা হচ্ছে কল্পনা প্রসূত মূল্যবোধ। রাষ্ট্র সরকার রাষ্ট্র সরকার গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ হচ্ছে কি? ইতিবাচক মূল্যবোধ। আর এরা অস্বীকৃত হচ্ছে কোনটা? নেতিবাচক মূল্যবোধ। সুশাসন নিশ্চিত করতে যে ধরনের সরকার প্রয়োজন? গণতান্ত্রিক সরকার। আর এখানে আমরা যা দেখব সব হবে গণতান্ত্রিক। গণতন্ত্র সম্পর্কিত যা থাকবে সবগুলো কিন্তু এখানে পজিটিভ সাইডে দেখা হবে, অন্য কোনোটাকে ধরা হবে না। সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। এটা হচ্ছে কি? নব্য সংস্কৃতি। এর লক্ষ্য হচ্ছে জনকল্যাণ সাধন। জনকল্যাণ সাধন। মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এই কথাটা বলেছে কি? এটা হচ্ছে ফ্রাঙ্কেলের কথা। এটা হচ্ছে কি? ফ্রাঙ্কেলের কথা। এগুলো আপনারা কোটেশন গুলো আলাদা একটা জায়গায় নোট করে ফেলতে পারেন। সুশাসনের মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। চাবিকাঠি যদি বলা হয় তাহলে আনসারটা হবে কি? জবাবদিহিতা। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। এই উক্তিটা বলছে কে? এটা হচ্ছে পামফ্রে। 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 এগুলো আপনারা অনেকগুলো করে দেখবেন, তাহলে কিভাবে মুখস্থ রাখবেন বা মাথায় রাখবেন? যেমন ধরেন এটাও ফ্রাঙ্কেল, কোনো না কোনো একটা ভাবে আপনারা এটার সাথে এটা মিল করতে পারেন, অথবা সরাসরি মুখস্থ করতে পারেন। যেমন এখানে পামফ্রে, এটা হচ্ছে অভিপ্রেত। ঠিক আছে? এখানে এখানে দুইটাই মিল আছে, এভাবে মুখস্থ করতে পারেন বা দেখে নিতে পারেন। বারবার পড়লে এগুলো মাথায় থাকবে যে মূল্যবোধের আবেগিক এবং আদর্শগত ঐক্যের বোধ, এটা বলছে কি? ফ্রাঙ্কেল। তাহলে এখানে ফ্রাঙ্কেলের উক্তি এখানে কয়টা? চারটা হচ্ছে মেইন মেইন ওয়ার্ড, চারটা। এটার সাথে কি? ফ্রাঙ্কেল। তারপরে এখানে এটা একটু বড়, হ্যাঁ, আমি যেভাবে পড়তাম এটা হচ্ছে অভিপ্রেত, আর এখানে হচ্ছে পামফ্রে। তাহলে এটা মাথায় থাকতে এইভাবে। কারণ আপনারা এরকম কিছু শর্টকাট বের করবেন যেন কোটেশন থেকে যেই কোয়েশ্চেনটা আসবে এটা আপনারা যেন পারেন। বর্তমান বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ারটা কি? এটা হচ্ছে অপসংস্কৃতি। হ্যাঁ, এই কথাটাই সবাই বলে যে আমাদের সংস্কৃতিগত পরিবর্তনের কারণেই আমাদের যে সমাজে ধ্বংস বা এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা। অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্রেক করে, তখন সে অনুভূতিকে কি বলা হয়? সহানুভূতি। হ্যাঁ, একটা মানুষের যখন কোনো সমস্যা দেখে আমাদের কাছে আসলে এই বিষয়টা খারাপ লাগে, এটা যে আমরা বুঝি, এই বুঝাটা জিনিসটা কি? এটাই হচ্ছে সহানুভূতি। ওই মানুষের প্রতি একটু দরদ আসে আমাদের, আমরা তার জায়গা থেকে বিষয়টা চিন্তা করি, এটা হচ্ছে সহানুভূতি। অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ, কথাটি বলেছেন কে? এমিল ডুরখেইম। এগুলো সব মুখস্থ করতে হবে না, কিছু বিষয় যদি আপনি বুঝে একটু রিলেট করেন তাহলে খুব ইজিলি আনসার করা যাবে, মুখস্থর ঝামেলা থাকবে না। পেশাগত দিক যদি চিন্তা করে তাহলে মূল্যবোধ হচ্ছে কত প্রকার? 8 প্রকার। মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ, এটা হচ্ছে কি? নান্দনিক মূল্যবোধ। মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। এটা এইভাবে আছে। মূল্যবোধ কি? মূল্যবোধটা মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় আমলাদের মধ্যে। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় কোথায়? আমলাদের মধ্যে। এটা আমলাদের মধ্যে বলতে কি? লাল ফিতার দৌরত্ব, এটা আপনাদের মনে হয় জানা। যেইভাবে সিলসিলা চলে আসতেছে কাজগুলো এইভাবেই হবে। আমরা চাইলে এটা আপডেট করতে পারি, আপডেট কিন্তু করা হয় না। এটা কেন করা হয় না? আমলাদের মধ্যে এই প্রবণতাটা আছে যে যেভাবে আছে এইভাবে থাকুক, এটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়।
আর এই প্রসেসে চলে আসলে কিছু শ্রেণী উপকৃত হয়, তারা যেন সবসময় উপকৃত হয়েই আসে। ওকে, তো এটার সাথে আমলাতন্ত্রের সাথে হচ্ছে লাল পিতার দৌরত্বটা সম্পর্কিত, এটা আমরা পাবো হয়তো সামনে। যে মূল্যবোধ মানুষের বাহিরের বা বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কি বলা হয়? বাহ্যিক মূল্যবোধ। বাহির আছে এখানে, বাইরের ব্যক্তিত্ব, এটার সাথে সম্পর্ক হচ্ছে তাহলে বাহ্যিক। কোনটি রাজনৈতিক মূল্যবোধ? রাজনৈতিক মূল্যবোধ মানে হচ্ছে আনুগত্য। যেমন আচ্ছা, রাজনৈতিক দিক চিন্তা করলে আমাদের একটা দেশের দেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথম দায়িত্ব কি? ওই দেশের প্রতি অনুগত থাকা। নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশের প্রতি অনুগত থাকা। এটা আমাদের প্রথম দায়িত্ব, দেশের প্রতি অনুগত থাকা। রাজনীতিতেও সেম, আপনি যাকে নেতা মানবেন তার প্রতি আপনি অনুগত থাকতে হবে। এটা আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রেও দেখি, রাজনীতির ক্ষেত্রে কিন্তু শিখতে হলে যাকে আপনি নেতা মানবেন তার কথা মানতে হবে, আনুগত্য আসতে হবে, না হয় কিন্তু হবে না। 1989 সালে, এই সালটা গুরুত্বপূর্ণ, 1989 সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন শব্দটি বা এই প্রত্যয়টি ব্যবহার করা হয়। বর্তমান সময়ে প্রায় সকল রাষ্ট্রই কল্যাণকর রাষ্ট্র। আইনের শাসনের মৌলিক শর্ত হচ্ছে কয়টি? তিনটি। এক হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান সুযোগের অধিকারী হওয়া, শুনানি ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তি গ্রহণ না করা। দুর্নীতি দমনের জন্য প্রয়োজন কি? স্বাধীন দুর্নীতি দমন কমিশন। খুব সহজ বিষয়, স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনের জন্য প্রয়োজন। ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, এটা হচ্ছে কি? নৈতিকতা। কারণ ব্যক্তিগত এই জন্যই বলা, এটা কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য। একই ব্যক্তি সব সকল ব্যক্তি যে সেম জিনিস বলবে এটা কিন্তু না, সবার নৈতিকতা সেম হবে না, এক একজনের কাছে নৈতিকতা এক এক রকম হবে। তারপরে বিভিন্ন সমাজেও কিন্তু নৈতিকতা একই হবে না। যেমন আমাদের সমাজে আফিম বা মদ এগুলো কিন্তু নিষেধ, কিন্তু হিন্দুদের সমাজে এগুলো কিন্তু হয়তো হিন্দু না বলি, অন্যান্য ধর্ম বা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এটা কিন্তু নিষেধ না। পাশ্চাত্য সমাজে কিন্তু এটা নিষেধ না, বাট আমাদের সমাজে এটা হচ্ছে নিষেধ। সেজন্য এই বিষয়টা হচ্ছে কি? ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। আইনের প্রয়োগ হয় না নৈতিকতা লঙ্ঘনে। নৈতিকতা লঙ্ঘনে কিন্তু আইনের প্রয়োগ হয় না। কারণ কিছু সময় দেখা যায়, যেমন একটা লোক চুরি করলো, আইনের দৃষ্টিকোণ থেকে সে কি? অপরাধী। কিন্তু এই লোকটা যদি চুরি যেই কোনো কারণেই করুক, সে চুরি করলে আইনের দিক থেকে সে অপরাধী হবে। কিন্তু সে যদি আসলে আর কোনো অপশন না পেয়ে চুরি করে, তখন কিন্তু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে মাঝে মধ্যে আমরা তাকে ক্ষমা করতেও পারি, তাহলে অপরাধ নাও হতে পারে। সেজন্য আইন এবং নৈতিকতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায় পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস। তাহলে নৈতিকতার উৎস কোথা থেকে? মেইন হচ্ছে কি? বিবেক, চিন্তা, বুদ্ধি, ন্যায় পরায়ণতা। গ্রহণ এবং শ্রদ্ধার শিক্ষাকে বলা হয় আত্মসংযম। আত্মসংযম। মানবীয় গুণ হলো সহমর্মিতা। এইভাবে কোশ্চেনটা আসে যে কোনটি মানবীয় গুণ? আনসারটা কি হবে? সহমর্মিতা। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান ধাপ হচ্ছে কি? শৃঙ্খলাবোধ। আপনি যদি ডিসিপ্লিন লাইফ লিড করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অগ্রগতি বা হচ্ছে এগিয়ে যেতে পারবেন না। অধিকার এবং কর্তব্য সচেতন নাগরিকই সুনাগরিক। সুনাগরিক তখন আপনি যখন আপনার রাষ্ট্রে আপনার অধিকার কি এবং আপনার দায়িত্ব কি এই বিষয়ে সচেতন থাকবেন। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণকেই আচরণকে উৎকর্ষতা কি? আচ্ছা, এটা একটু উম উৎ- আচরণের উৎকর্ষতাকে কি বলে? আচরণের উৎকর্ষতাকে কি বলে? এটাকে বলা হয় শুদ্ধাচার। এটাকে কি বলা হয়? শুদ্ধাচার। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণের উৎকর্ষতাকে কি বলা হয়? শুদ্ধাচার। আইনের শাসন কি? আইনের শাসন বলতে একটাই, যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলের অধিকার সমান। এটা আমাদের সংবিধানের সাথে মিল, সংবিধানে যেটা বলা আছে। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি? সহনশীলতা। সামাজিক মূল্যবোধ মানে হচ্ছে সহনশীলতা, আপনি অন্যকে সহ্য করতে হবে, আপনার প্রতিবেশীকে। অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো, সুখে সুখী, দুঃখে দুঃখী হওয়া হলো কি? সহমর্মিতা। সহমর্মিতা। মানুষের কাজের মানদণ্ড হচ্ছে কি? মূল্যবোধ।
সমাজের ভিত্তি কি? সমাজের ভিত্তি হচ্ছে সামাজিক মূল্যবোধ। সমাজের সাথে রিলেটেড হলে নর্মালি এটা কি হয়? সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের বা মূল্যবোধ কোন আচরণকে নিয়ন্ত্রণ করে? মানুষের বাহ্যিক আচরণকে মূল্যবোধ নিয়ন্ত্রণ করে। শিশু প্রথম নৈতিক শিক্ষা পায় কোথায়? পরিবারে। একেবারে প্রথম আমরা শিখি প্রথমত কাদেরকে দেখে? আমার পরিবার দেখেই আমি শিখবো, পরবর্তীতে হয়তো স্কুল বা সমাজ থেকে আস্তে আস্তে শিখবো। অপরের ধর্মকে বা ধর্মমতকে সহ্য করা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, এখানে কনফিউশন হওয়ার কথা না। ই গভর্নেন্স ও সুশাসনের মধ্যে নিবিড় সম্পর্ক, কারণ একটার সাথে আরেকটা সম্পূর্ণ কি রিলেটেড। আমাদের যদি ই গভর্নেন্সটা ডেভেলপ হয় ভালোভাবে, তাহলে কিন্তু সুশাসনটা বাড়বে। যেমন আমরা এখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখি যে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, এই বিষয়টা এখন কিন্তু আমরা আহ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেয়ে যাই। তারপরে বিভিন্ন সার্ভিস গুলো আমরা এখন সরাসরি যেহেতু ই গভর্নেন্সের কারণে পেয়ে যাচ্ছি, এখন সুশাসনের বিষয়ে আমরা এখন কথা বলতে পারতেছি। বাংলাদেশের ডিজিটাল পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে কে? শেখ হাসিনা সরকার। ইলেকট্রনিক গভর্নেন্স এর মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠিত হয় না আইনের শাসনের অভাবে। জাতীয় উন্নতির চাবিকাঠি হচ্ছে, জাতীয় উন্নতি যদি বলা হয় তাহলে এটার সাথে অবশ্যই সম্পর্ক কি হবে? গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা। গণতন্ত্রেও আপনাকে অবশ্যই আপনার প্রতিযোগী যারা আছে তাদের প্রতি আপনি কি হওয়া লাগবে? সহনশীল হওয়া লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে কোনটি? গণতান্ত্রিক মূল্যবোধ। আইনের শাসন এগুলো সবগুলোর সাথে সম্পর্ক হচ্ছে কিসের? গণতান্ত্রিক মূল্যবোধের। গভর্নেন্স শব্দটি একটা প্রশ্ন করতে পারি? বুঝি না। হ্যাঁ, কোশ্চেন করেন। ভাইয়া, এখানে বলা হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠিত হয় না আইনের শাসনের অভাবে, 72 নাম্বার যে। আবার 37-এ সুশাসনের মূল চাবিকাঠি জবাবদিহিতা, এটা মানে মনে রাখবো কিভাবে আর কি, প্যাচ লেগে যাবে তো। হ্যাঁ, একটা হচ্ছে জবাবদিহিতা। আচ্ছা, এটা হচ্ছে চাবিকাঠি নাকি? হ্যাঁ, আপনি একটু আরেকবার বলবেন। ভাইয়া, 32 নাম্বার কোশ্চেন, 37 নাম্বার কোশ্চেন আর 72 নাম্বার কোশ্চেন আর কি। 37-এ কি বলা ছিল? সুশাসনের মূল চাবিকাঠি জবাবদিহিতা। আচ্ছা, আর হ্যাঁ। আর 72 হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হয় না আইনের শাসনের অভাবে আর কি। মানে এখানে যদি অপশন আসে জবাবদিহিতার অভাবে, মানে যেহেতু এটা মূল চাবিকাঠি লেখা ছিল আর কি। আচ্ছা, মানে এই যে আমরা এখানেই সরাসরি যদি একেবারে চাবিকাঠি লেখা থাকে তাহলেই কিন্তু মাথায় রাখতে হবে এটার আনসারটা হচ্ছে তখন কি? জবাবদিহিতা। আর যখন প্রতিষ্ঠিত হয় না, নর্মালি সুশাসনের সাথে সম্পর্ক হচ্ছে আইনের শাসনের, তাহলে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে চাবিকাঠি। তাহলে আপনি চাবিকাঠিটা ভালো করে মাথায় রাখবেন। মানে সব জায়গায় একটা মেইন থিম আপনি ডেভেলপ করবেন, এরপরে এটার সাথে রিলেটেড যেগুলো প্যাচ লাগতে পারে আপনার কাছে মনে হয় এগুলো লিখে রাখবেন। যেমন সুশাসনের সাথে মেইনলি সম্পর্কিত যদি বলি আমরা, সেটা হচ্ছে কি? আইনের শাসন। এর বাইরে যেগুলো আছে এগুলো মুখস্থ করে নিতে হবে। বুঝতে ভাই, পারছেন বা এভাবে কি কিভাবে মনে করবেন? রাখা যায় যে আমরা আইনের কাছেই যেহেতু জবাবদিহিতা করি, এজন্য চাবিকাঠি জবাবদিহিতা? আমি আসলে আপনাদেরকে এইভাবে এটার সাথে সম্পর্ক বলবো না, পরে দেখা যায় অন্য প্রশ্ন এই সম্পর্ক খুঁজে এলোমেলো করে ফেলবেন। বুঝছেন? এই অংশটায় আপনি যদি এইরকম সম্পর্ক খুঁজে বেড়ান তাহলে কিন্তু প্রশ্ন আনসারে ভুল করবেন। মানে সুশাসন নৈতিকতা এই অংশে যদি আমরা একটার সাথে একটা সম্পর্ক বের করতে যাই, তাহলে আপনি দেখবেন 10টা 10টায় আপনার মনে হয় আনসার দেওয়ার মতো ভুল হয়ে যাবে। সেজন্য আমি চাই এখানে একবারে ক্লিয়ার কাট ধারণা থাকুক আপনাদের। মানে মেইন থিমটা যদি মাথায় থাকে, যেমন সুশাসনের ক্ষেত্রে মেইন থিম হচ্ছে আইনের শাসন থাকতে হবে সুশাসন হতে হলে। আর এটার সাথে অন্যান্য যেগুলো আছে এই অংশগুলো একটু কষ্ট করে আপনার মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের কোশ্চেন ভুল হবে না। ওকে। 76, গভর্নেন্স হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা। এখানে আছে 115। আমরা এরপরে সুশাসন থেকে আলোচনা করব। কত পর্যন্ত আছে? 100, 200। হুম, এই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আগে এখানে একটা স্টেবল জায়গায় আসি। 100। আমরা 100 পর্যন্ত এখান থেকে শেষ করব, পরে এই অংশগুলো আমরা একবারে দেখব।
ওকে, 2000 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসনের 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এক হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। এখানে দেখেন, আমরা যদি স্তম্ভ চিন্তা করি, আমরা আরো 6-7টা বানায় ফেলতে পারবো। আপনার পরীক্ষার হলে আপনার কোয়েশ্চেন আসবে সরাসরি বিশ্ব ব্যাংক কোন 4টা বলছে, অথবা বিশ্ব ব্যাংকের আম, যে 4টা বলছে এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। এখন আপনি যদি একদম ক্লিয়ার কাট এই 4টা না জানেন, আপনি কোনোভাবে আনসার করতে পারবেন না। কারণ এখানে 4টা অপশনের বাইরে যেটা দেওয়া থাকবে সেটাও কিন্তু আপনার অথবা আমার মতে স্তম্ভ হওয়ার মতো। বাট যেহেতু এটা বিশ্ব ব্যাংক বলছে, আমাদের কিন্তু কোয়েশ্চেনটা সরাসরি এভাবেই আসছে। তো আমরা এই অংশটা সরাসরি ওইভাবে মুখস্থ রাখতে হবে। নর্মালি অন্যান্য অংশে এরকম কোয়েশ্চেন আসে না, বাট আপনার সুশাসন এই অংশের মধ্যে দেখবেন এরকম কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে, বেশ কয়েকটা কোয়েশ্চেন আমরা পেয়েছি। 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হচ্ছে গভর্নেন্স। এটা কখন বলা হচ্ছে? বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞা 1994 সালে। ই গভর্নেন্স শব্দটি আসছে ই গভর্নমেন্ট বা ইলেকট্রনিক গভর্নমেন্ট থেকে। ই গভর্নেন্সকে অনেক সময় ডিজিটাল গভর্নেন্স বা হচ্ছে অনলাইন গভর্নমেন্টস নামেও অভিহিত করা হয়। ই গভর্নেন্সকে বাংলায় ইলেকট্রনিক সরকার বা শাসন বলা হয়। ই গভর্নেন্স বলতে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগকে বোঝায়, যা শাসনের এমন এক পদ্ধতি যেখানে সরকারি সেবা তথ্যসমূহ জনগণ ঘরে বসে পেয়ে যায়। এখন আপনারা দেখবেন সরকারি মেডিকেল গুলো গেলে, যেমন আজকে আমরা ল্যাবরেটরি ইনস্টিটিউটে গেলাম, আমাদের 41-এর মেডিকেল টেস্ট ছিল, তো আমরা হচ্ছে স্যাম্পল দিয়ে আসলাম, অনলাইনে আমরা কিন্তু রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এই সুবিধাগুলো আমরা এখন ঘরে বসেই পাচ্ছি সরকারি মেডিকেল বা হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য হলো অর্থনৈতিক মূল্যবোধ। দেখেন, আর্থিক এটার সাথে সম্পর্ক কোথায়? অর্থনৈতিক। সামাজিক মূল্যবোধ হলো সুকুমার সুকুমার বৃত্তির সমষ্টি। সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি হচ্ছে কি? সামাজিক স্বার্থ এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। এখানে হচ্ছে আমরা গণতন্ত্রে যেমন হচ্ছে প্রত্যেকটা মানুষ আলাদা, আর সমাজতন্ত্র যখন হবে এখানে হচ্ছে ব্যক্তি স্বার্থটা থাকবে না, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। নৈতিকতা, নীতিবোধের বিকাশ ঘটে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধ। নৈতিকতা একটি মানসিক বিষয়, এটা হচ্ছে মানসিক বিষয়। ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা লাভের ভিত্তি স্বার্থপরতা এবং লোভ। এই যে ক্যাপিটালিজম, এটার কারণ হচ্ছে কি? প্রত্যেকটা মানুষে চায় সর্বোচ্চ করার জন্য, আমি চাই আমার সম্পত্তি সবচেয়ে বেশি হবে অথবা আমি বেশি টাকা ইনকাম করব, এটা থেকেই আসছে। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশকাল পাত্রভেদে, এটা আমরা অলরেডি বলে ফেলছি। সুনাগরিকের বড় গুণ আত্মসংযম, বড় গুণ আত্মসংযম। ভিত্তি হচ্ছে কয়টি? 10টি। মূল্যবোধ হলো পরিবর্তনশীল এবং নৈবর্তিক। মূল্যবোধ কত প্রকার? 9 প্রকার, সাধারণত 9 প্রকার। এটা আসার মতো না, ভিত্তিটা 10টি, এটা মাথায় রাখতে হবে। নৈতিকতায় অনির্দিষ্ট এবং অস্পষ্ট। প্রায় এক যুগের অধিক সময় ধরে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েই চলেছে বাংলাদেশ। এইসব প্রশ্ন আসবে না, আমরা যেখানে সফল সেটা আসবে। রাষ্ট্র সাধারণত অনুসরণ করে নৈতিকতাকে। নর্মালি বিচারের ক্ষেত্রেও দেখবেন সর্বোচ্চ বিচার, মানে কি বলবো, সর্বোচ্চ শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু দেখবেন বিচারকরা চেষ্টা করে এর মধ্যে সর্বোচ্চ থেকে, যদি মনে হয় যে অপরাধী অপরাধটা করে ফেলছে কিন্তু এখান থেকেও সর্বনিম্ন শাস্তি বা একটু শাস্তি কমানোর সুযোগ থাকে, তাহলে সেটা বিবেচনা করেই কিন্তু শাস্তিটা কমানো হয়। আইনের স্ট্যান্ডার্ডের সর্বনিম্ন সর্বোচ্চ আছে, তো যখন তাদের মনে হয় যে না, একটু শাস্তি কম দেওয়া যায়, আর এটার ক্ষেত্রে কাজ করে কোন বিষয়টা? কাজ করে হচ্ছে নৈতিকতা। যে 3টি মহাদেশে বারবার সামরিক অভ্যুত্থান, এটা হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং হচ্ছে ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, সামরিক অভ্যুত্থান কি? সামরিক অভ্যুত্থান এটা হচ্ছে আহ আপনাদের মনে আছে কিনা, 3 নভেম্বর অভ্যুত্থান হয়, এটা হচ্ছে 1975 সালে। সামরিক অভ্যুত্থান মানে হচ্ছে
সেনাবাহিনী দেশের ক্ষমতা নিয়ে যাওয়া, যেমন এটা পাকিস্তানে হয়, সবচেয়ে বেশি হয়। তারপর হচ্ছে আবার মিয়ানমারে হয়। এই দুইটা দেশ দেখলেই হয়। আমাদের দেশে রিসেন্টলি আর হচ্ছে না। সামরিক শাসন ছিল প্রায় 1991 সাল পর্যন্ত বাংলাদেশে, এরপরে আর নাই। হয়তো ধরেন দেশে অস্থিতিশীল অবস্থা, সেনাবাহিনী আম, দেশের সংসদ, তারপর হচ্ছে সংসদ ব্যবস্থা ভেঙে ওরা ক্ষমতা দখল করে নেয়। এটা হচ্ছে সামরিক অভ্যুত্থান বা কু যেটা বলি কি আমরা। আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় পৃথক রাষ্ট্র, পৃথক সত্তা হিসাবে রাষ্ট্র প্রকাশের পর। তারপর মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা, মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী, এটা বলেছে করমচাঁদ গান্ধী। মূল্যবোধের ইংরেজি ইংরেজি শব্দ কি? ইংরেজি হচ্ছে ভ্যালু। যুব সমাজ ধ্বংস, এটার সাথে সম্পর্কিত অবশ্যই কি অপসংস্কৃতি, এটা ভুল হবে না আপনাদের। ওকে, আমরা এখন কিছু একটা বিষয়, প্রথমত বেসিক কিছু নিয়ে আলোচনা শুরু করি। আমরা 101 পর্যন্ত এখানে পড়েছি। সুশাসনটা এখন সরাসরি দেখবো। আমরা পরবর্তী আবার এই অংশগুলোতে আলোচনায় আসবো। বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়। এই কোয়েশ্চেনটা এইভাবে আসে যে সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় কে? বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় কত সালে? 1994 সালে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো কি গভর্নেন্স, এটা বলেছে কি বিশ্ব ব্যাংক। এই সংজ্ঞাটা এখনো আসে নাই কখনো, আমার মনে হয় না ওইরকম আসতে পারে। জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে আধুনিক যুগে। জাতীয় রাষ্ট্রটা গড়ে উঠছে কখন? আধুনিক যুগ থেকে। শাসক যদি, খুব গুরুত্বপূর্ণ, শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, মানে আইন দরকার নাই। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক, আইন করে কোনো লাভ নেই। এই উক্তিটা কার? প্লেটো। সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব ঘটে 1917 রাশিয়ায়, বা হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বিশ্ব ব্যাংক 2000 সালে সুশাসনের 4টি স্তম্ভের কথা বলে। আর স্তম্ভগুলোর দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ, মুখস্থ, সরাসরি। ইউএনডিপি সুশাসনের 9টি উপাদানের কথা বলেছে। কয়টি? 9টি। আমরা এগুলো লিখবো একটু পরেই। বর্তমান বর্তমান রাষ্ট্রসমূহের অন্যতম প্রধান লক্ষ্য কি? সুশাসন প্রতিষ্ঠা করা। এই যেটার জন্য বিভিন্ন দেশে, ইউএসএ, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে। প্রাচীনকালে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কোথায়? গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টায়। সুশাসন সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা, এটা কমন তথ্য পড়েছে। সুশাসন ধারণাটি উদ্ভাবিত হয় বিশ্ব ব্যাংক কর্তৃক কত সালে? 1989 সালে এই প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়। এই সংজ্ঞাটা দেখেন, সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। এই উক্তিটা কার? এটা হচ্ছে ম্যাককরনের উক্তি। খুবই কমন, বারবার আসছে এই কোয়েশ্চেনটা। সুশাসনে বড় সমস্যা যদি বলা হয়, বড় সমস্যা, সমস্যা বললে সমস্যা হবে কি? জবাবদিহিতার অভাব। আর প্রতিবন্ধকতা, জবাবদিহিতার অভাব, স্বজনপ্রীতি, দুর্নীতি, দারিদ্র্য, এগুলা হচ্ছে প্রতিবন্ধকতা। প্রধান যখন বলা হবে তখন আনসারটা কি? স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম। জনগণ, রাষ্ট্র, প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়ের নাম হচ্ছে কি? সুশাসন। এই যে জনগণ এবং রাষ্ট্র, এটা প্রশাসন বলা আছে না? প্রশাসন মানে হচ্ছে এটার সাথে সম্পর্ক সুশাসনের। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে কি? সততা ও নিষ্ঠা, সততা ও নিষ্ঠা। ওকে, এখানে আমরা একটা সংজ্ঞা পেয়েছি। এই এই অংশটা, এটা একটু আপনারা ভালো করে দেখবেন। ভাইয়া এখানে 324, 25, 26 এটা প্যাচ লেগে যাবে। এটা কি একদম ডিরেক্টলি মুখস্থই করব? 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই সংজ্ঞাটা মুখস্থ রাখবেন। এটা আপনারা রিটেন পরীক্ষা মুখস্থ, মানে কাজে লাগাতে পারেন এই সংজ্ঞাটা দিয়ে। রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের
সম্পর্ককে বোঝায়, সরি, সুশাসন বলতে বোঝায় হচ্ছে এই তিনটা সম্পর্ককে। এই উক্তিটা কার? এটা হচ্ছে ম্যাককরনের উক্তি। আচ্ছা, সুশাসনের একটি বড় সম্পর্ক, সরি, বড় সমস্যা, এটা হচ্ছে কি জবাবদিহিতার অভাব। দেখেন সমস্যা যেটা, এই সেম জিনিসটা হচ্ছে কি জবাবদিহিতার এই যে প্রতিবন্ধকতা, এই দুইটা কিন্তু এখানে ঠিক আছে। এবং কি বলবো, কোয়েশ্চেন এইভাবেই পরীক্ষায় আসছে। আপনারা দেখবেন যদি বিগত প্রশ্নগুলো দেখেন, যে বড় সমস্যা বা প্রতিবন্ধকতা এগুলা হচ্ছে কি জবাবদিহিতা। আর অন্তরায় যে যেখানে বলছে সেখানে অপশনে ছিল এগুলো। এখন সেম অপশন নর্মালি হওয়ার কথা না। এই সেম কোশ্চেন দিয়ে অপশনের মধ্যে যেমন বড় সমস্যা দিয়ে জবাবদিহিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি বা অনিয়ম এইভাবে দেওয়ার কথা না। যদি আসে সেজন্য আপনারা ক্লিয়ার কাট পড়ে যান। আমার কাছে মনে হয় না এরকম আসার কথা, আগেও আসে নাই। তাহলে আর কি আপনাদের কনফিউশনে পড়ার কথা না। ওকে, আমরা একটা সংজ্ঞা এখানে দেখলাম, আরো কয়েকটা সংজ্ঞা আমরা এখন দেখবো, সুশাসনের সংজ্ঞাগুলো। আচ্ছা, সুশাসনের আরেকটা উক্তি আছে, আরেকটা সংজ্ঞা আছে। কফি আনানের একটা সংজ্ঞা আছে। সুশাসন মানবাধিকার, সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, তারপরে জনপ্রশাসনের স্বচ্ছতা, জনপ্রশাসনের স্বচ্ছতা, স্বচ্ছতা এবং সক্ষমতা নিশ্চিত করে, এবং সক্ষমতা নিশ্চিত করে। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কফি আনানের। ওকে, এখন বলেন তো কফি আনান কে? আপনাদের জানা আছে কফি আনান কে? এক কথায় আনসারটা ইনবক্স করবেন আপনারা। হ্যাঁ, জাতিসংঘের মহাসচিব ছিলেন, ইউএন সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের মহাসচিব। এখন দেখেন আমরা এই সংজ্ঞাটা যদি দেখি, সুশাসন মানবাধিকার, ওকে, এক হচ্ছে মানবাধিকার, দ্বিতীয় আইনের শাসন, তৃতীয় গণতন্ত্র, চতুর্থ জনপ্রশাসনের স্বচ্ছতা, সক্ষমতা, এই বিষয়গুলা কার সাথে যায়? জাতিসংঘ নরমালি এই রকম কথাগুলো বলে থাকে। সো এই সংজ্ঞা কি আপনার মুখস্থ করা লাগবে? এটা যে কফি আনানের, আপনি তো দেখলেই খুব সহজে বুঝতে পারবেন এটা কার। এটা হচ্ছে কফি আনানের। নরমালি কয়েকটা সংজ্ঞা আছে, যেমন একটা অলরেডি দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে সেকেন্ড সংজ্ঞা। আমরা এখান থেকে 4-5টা সংজ্ঞা লিখবো আজকে, নরমালি এর বাইরে আসার কথা না। ওকে, সেকেন্ড সংজ্ঞাটা গেল। থার্ড সংজ্ঞা লিখবো আমরা, এটাও পরীক্ষায় আসছে, যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য, রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য, রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। সুশাসন অত্যাবশ্যক, এটা বলেছে কে? মিশেল ক্যামডেসাস, মিশেল ক্যামডেসাস। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে মিশেল ক্যামডেসাস। এটা আপনারা কোনো একভাবে যেন অত্যাবশ্যক, ক্যামডেসাস, এই যে জফালা আকার, আমি জাস্ট এটার সাথে মিল করেই পড়ছি যে ক্যামডেসাস, আর শেষে হচ্ছে কি অত্যাবশ্যক। এখন কোনো না কোনো একটা সাইন আপনাকে বের করেই পড়তে হবে, তাহলে সহজে মনে রাখতে পারবেন। এটা হচ্ছে থার্ড। ফোর্থ আমরা পড়বো, উম যে সমস্ত রাষ্ট্রে যে সমস্ত রাষ্ট্রে
সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্র- যে সমস্ত রাষ্ট্রে সুশাসন হয়ে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সে সমস্ত দেশেই, শুধুমাত্র সে সমস্ত দেশেই দেশেই ঋণ মকুব করা হবে। ঋণ মকুব, ঋণ মকুব করা হবে, ঋণ মকুব করা হবে। এটা না, এটা হচ্ছে ইব্রাহিম গানবাড়ির উক্তি। ইব্রাহিম গানবাড়ি, ইব্রাহিম গানবাড়ি, ইব্রাহিম গানবাড়ি। এটা গেল 4। আচ্ছা, আমরা 4টা সংজ্ঞা বললাম। নর্মালি এই 4টা সংজ্ঞা থেকে চলে আসার কথা। তারপরে আমরা আরেকটা দেখব, 5টা। ভাইয়া এই আগের 4টা, সংখ্যা একটু দেখান। এর আগেরটা লাস্টের এটা নাকি? না, লাস্টে যেটা দিছেন। এই যে এটা হচ্ছে লাস্টেরটা, ইব্রাহিম গানবাড়ি। না, এই 4টা পড়লেই হবে, লাগবে না। এই 4টার বাইরে এখন আমি কোনো প্রশ্ন দেখি নাই। নর্মালি এই 4টা থেকেই পরীক্ষায় আসে। ওকে, সুশাসন সম্পর্কিত কয়েকটা লাইন। ফার্স্টেরটা দেখাবো। ফার্স্টেরটা হচ্ছে আপনাদের শীটে, এই যে শীটের এটা, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে, এটা 323 নাম্বারটা। সেকেন্ড হচ্ছে এটা কফি আনানেরটা। থার্ড হচ্ছে রাষ্ট্রের সব ধরনের উন্নয়ন, এটা মিশেল ক্যামডেসাস। আর লাস্ট হচ্ছে ইব্রাহিম গানবারিটা। নেক্সট, জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য। সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। মৌলিক স্বাধীনতার উন্নয়ন, মৌলিক স্বাধীনতার উন্নয়ন। এটা কার মতে? এটা হচ্ছে জাতিসংঘের মতে। তারপর বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের মতে সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়, সাধিত হয়। এখন নর্মালি এই কোয়েশ্চেন গুলো যদি পরীক্ষায় আসে, এই সেম অপশন গুলাই কিন্তু থাকবে সব সময়। এখন এই দুইটার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, কোয়েশ্চেনটা একটু দেখি, ভালো করে দেখেন। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। দেখেন জাতিসংঘ যে এরকম একটা সংস্থা, এটার সাথে এই যে মৌলিক স্বাধীনতার উন্নয়ন তথ্যটা, বিশ্ব ব্যাংক একটা সংস্থা, এটা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে এটার সাথে দেখেন টেকসই উন্নয়ন, এগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে বিশ্ব ব্যাংকের। তো এগুলো আপনারা একটু রিলেট করার চেষ্টা করবেন। বিশ্ব ব্যাংক আর এখানে হচ্ছে কি টেকসই উন্নয়ন, আর জাতিসংঘের হচ্ছে কি মৌলিক স্বাধীনতার উন্নয়ন। তারপর সুশাসনের ধারণা। সেকেন্ডটা
নেক্সট। আচ্ছা, আপনার একটু ফাস্ট করতে হবে, অথবা পরবর্তীতে ক্লাস থেকে দেখে নিতে হবে এগুলো, না হয় আমরা কিন্তু পিছিয়ে পড়বো। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক, ডি আর এটা পি, মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে 1990 সালে। 1990 সালে। প্রশ্নটা দুই ভাবে হতে পারে, কত সালে? 1990 সালে। কে প্রকাশ করে মানব উন্নয়ন সূচক? এটা হচ্ছে করে কে? ইউএনডিপি। এখন ওয়ার্ল্ড ব্যাংক দেখলে যদি এটা ভুল করেন তাহলে কিছু করার নাই। তো ক্লিয়ার কাট আনসার থাকতে হবে এগুলোর ক্ষেত্রে। তারপর বিশ্ব ব্যাংক উম সুশাসনের ধারণা দেয়। বিশ্ব ব্যাংক, আচ্ছা এটা আমরা পড়েছি। সুশাসনের ধারণা দেয় কত সালে আপনারা বলবেন? 1989। ধারণা প্রদান করে কত সালে? 1989 সালে। এখন প্রশ্ন যদি আসে, আহ সংজ্ঞা প্রদান করে কত সালে সুশাসনের? 1994। না, এটা হচ্ছে 92। সংজ্ঞার মাধ্যমে এই বিষয়টাকে প্রদান করে কত সালে? 1992। এটা একটু লিখে রাখেন। সংজ্ঞা 1992। দেখেন কনফিউশন কোন জায়গায় লাগবে। যদি সংজ্ঞা বলা হয় তখন হবে 1992। এখানে শীটে যে একটা দিয়েছিল ওটা কি 1994? এটা কি ছিল? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য সম্পর্কিত হচ্ছে 94। আচ্ছা, বিশ্ব ভাইয়া ব্যাংকের মতে 310 নম্বরে দেওয়া বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় 1994 সালে, এটা ভুল আছে না? কত তিনশো নাম্বার? দশ 310। আচ্ছা আচ্ছা, এখানে সর্বপ্রথম সুশাসনের ধারণা, হ্যাঁ, সুশাসনের প্রত্যয়টা ব্যবহার করা হয় 1989 সালে। এটা তো 89 হবে, ধারণা প্রদান করে 89। আর ভাই এখানে হচ্ছে সুশাসনের ধারণা দেয় 1994, কিন্তু প্রত্যয়টা ব্যবহার করা হচ্ছে 1989, যেটা 322 নম্বর লিখা। 322 নম্বরে আর একটা আছে। ভাইয়া 48 নম্বরে হচ্ছে প্রত্যয় সুশাসন হচ্ছে 1989 দাও। আচ্ছা আচ্ছা, না না না, ধারণা প্রদান যদি বলা হয় ধারণা প্রদানও সেম হবে। ধারণা প্রদান কিন্তু 89 হবে এখানে। বইয়েও সেম লেখাটা, ধারণা প্রদানটা হচ্ছে 89 লেখা। আচ্ছা, আমরা দুইটা কোশ্চেনের মধ্যে যদি এই প্রত্যয়টা সর্বপ্রথম ব্যবহার করে, আচ্ছা আচ্ছা, না না আচ্ছা, ক্লিয়ার কাট লিখে দিচ্ছি এবার। সর্বপ্রথম এই প্রত্যয়টা ধারণা প্রদান বা মানে সুশাসন শব্দটা ফার্স্ট এই ওয়ার্ডটাই ওরা ইউজ করে। এটাকে আমরা লিখবো বিশ্বব্যাংক সুশাসন শব্দটি ব্যবহার, তাহলে আর কনফিউশন থাকবে না। সুশাসন শব্দটি প্রথম ব্যবহার, বা প্রত্যয়টি বলে। এটা হচ্ছে কত সালে? 89 সালে। আর এটা সম্পর্কে ওরা একটা স্টেটমেন্ট দেয়। হচ্ছে 1994, অনেক বিস্তারিত একটা স্টেটমেন্ট দেয়। এটা হচ্ছে 1994। এর আগে একটা সংজ্ঞা দেয়, 1992। এই স্টেটমেন্টের মধ্যে চারটা বৈশিষ্ট্য দেয়। বৈশিষ্ট্য দেয় কয়টা? চারটা। স্টেটমেন্টের সাথে
এটার একটা বৈশিষ্ট্য দেয়, বৈশিষ্ট্য থাকে এখানে কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য থাকে, মানে বিস্তারিত এটা নিয়ে একটা অনুচ্ছেদ ওরা প্রকাশ করে। ভাইয়া আরেকবার একটু বলবেন, মানে সালগুলা সিরিয়ালি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে 89 সালে এই ওয়ার্ডটা ফার্স্ট ব্যবহার করে, মানে এই প্রত্যয়টা সর্বপ্রথম বিশ্বব্যাংক ব্যবহার করে 89 সালে। এবং 1992 সালে ওরা সুশাসনের একটা সংজ্ঞা দেয়, 1992 সালে। পরবর্তীতে 1994 সালে এটা নিয়ে একটা স্টেটমেন্ট দেয়, ওরা ওরা ওদের একটা বক্তব্য দেয় সুশাসন সম্পর্কিত, এবং সুশাসনের সাথে বিভিন্ন দেশ কিভাবে সম্পর্কিত হবে এরকম অনেকগুলো তথ্য থাকে। পাশাপাশি সুশাসনের 4টা বৈশিষ্ট্য দেয়, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে বুঝতে হবে সুশাসন আছে, অথবা এগুলো না থাকলে সুশাসন নেই। এরকম, এটা হচ্ছে কত সালে? 1994 সালে। তারপরে 1996, সুশাসনের উপাদান, সুশাসনের উপাদান সম্পর্কে বলে 1996, উপাদান সম্পর্কে বলে 1996, আর উপাদান সংখ্যা হচ্ছে 6টি। উপাদান সংখ্যা হচ্ছে 6টি। সর্বশেষ সুশাসনের স্তম্ভ, এটা বলা হয়েছে আপনাদেরকে, স্তম্ভ 4টি। স্তম্ভ হচ্ছে 4টি, এটা বলে কত সালে? 2000 সালে স্তম্ভ সম্পর্কে বলা হচ্ছে 2000 সালে। তাহলে আবার একটু রিকল করেন আপনারা, প্রথমে 89, তারপরে হচ্ছে 92, 94, 96, সর্বশেষ হচ্ছে 2000। এখানে হচ্ছে স্তম্ভ হচ্ছে কয়টি? স্তম্ভ হচ্ছে 4টি, স্তম্ভ হলো 4টি, উপাদান হচ্ছে 6টি। আচ্ছা, স্তম্ভগুলো আমরা আগেই পেয়েছি: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, আর হচ্ছে অংশগ্রহণ। ওকে, নেক্সট। এবার সুশাসনের বৈশিষ্ট্য বা এই রিলেটেড কিছু তথ্য আমরা লিখব। সুশাসনের প্রাণ কি হবে? সুশাসনের প্রাণ, এটা হচ্ছে গণতন্ত্র। সুশাসনের প্রাণ কি? প্রাণ হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের মূল লক্ষ্যটা হচ্ছে জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা। তাহলে সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র, এটা মার্ক করে রাখবেন ভালো করে। সুশাসনের প্রাণ এটা হলো কি? গণতন্ত্র। তারপর সুশাসনের পথ সুগম করে স্বচ্ছতা। নর্মালি স্বচ্ছতা থাকলেই এই পথটা কি হয়? মসৃণ হয়। তারপর সুশাসনের, এটা কি বললাম? পথ সুগম করে স্বচ্ছতা। তারপরে সুশাসনের চালিকা শক্তি যদি বলি, সুশাসনের চালিকা শক্তি কোনটি? এটা হচ্ছে স্বচ্ছতা। সুশাসনের চালিকা শক্তি হচ্ছে স্বচ্ছতা। ওকে, সুশাসনের মূল ভিত্তি, সুশাসনের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসন। আর মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা। অন্তরায় হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। দুর্নীতি ও স্বজনপ্রীতি। দুর্নীতি ও স্বজনপ্রীতি। ওকে, নর্মালি এর মধ্যে থেকে আপনাদের সুশাসন সম্পর্কিত
যদি কোনো প্রশ্ন থাকে এক কথায় এটা থেকে চলে আসার কথা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা সুশাসন সম্পর্কিত এই অংশটা। ওকে, নেক্সট। এবার আমরা সুশাসনের উপাদান সম্পর্কে লিখবো, সুশাসনের উপাদান। নর্মালি সুশাসনের সংজ্ঞা আর হচ্ছে উপাদান, এখান থেকে প্রত্যেকবারে একটা প্রশ্ন হলেও আসে। উপাদান সংখ্যা কয়টি, সুশাসনের উপাদান সংখ্যা কয়টি, এটা আমরা সিটিও পাবো। সিটি মনে হয় ছিল, পরে আমরা দেখবো, তারপর আমরা একবার দেখে নিবো এগুলো সবগুলো। সুশাসনের সংজ্ঞা উম জাতিসংঘের মতে, জাতিসংঘের মতে উপাদান হচ্ছে 8টি, ইউএনডিপি এর মতে হচ্ছে 9টি, তারপর বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এর মতে হচ্ছে 6টি। এখন পর্যন্ত সবচেয়ে পরীক্ষায় বেশি আসছে এই তিনটা, জাতিসংঘ, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, এই তিনটা। এর বাহিরে আরো কয়েকটা আছে, আমরা এগুলো সবগুলো একটু জেনে নিব। ইউএন, এইচ সি আর, তারপর এ এফ ডি বি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে এই দুইটার মতেই, এদের মতে হচ্ছে সুশাসন উপাদান 5টি। তারপর এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, আইডিএ, এদের মতে হচ্ছে কয়টা উপাদান, 4টা, 4টি। এই উপাদান সংখ্যা থেকে দেখবেন একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, যে উপাদান সংখ্যা কয়টি, উপাদান সংখ্যা কয়টি, এখান থেকেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, নেক্সট। রাষ্ট্রের স্তম্ভ, রাষ্ট্রের স্তম্ভের মধ্যে আনুষ্ঠানিক স্তম্ভ যদি আমরা ধরি, স্তম্ভ প্রথম, প্রথম যদি আমরা ধরি আইন বিভাগ, আইন বিভাগ। দ্বিতীয় নির্বাহী, নির্বাহী অথবা শাসন বিভাগ। তৃতীয় বিচার বিভাগ। ওকে, চতুর্থকে যেটা ধরা হয়, ফোর্থ স্টেট, এটাকে বলা হয় গণমাধ্যম, গণমাধ্যম। ফিফথ যদি ধরা হয়, এটা হচ্ছে সুশীল সমাজ, সুশীল সমাজ। ওকে, কিছু বই আছে গুরুত্বপূর্ণ, কয়েকটা বইয়ের নাম আমরা লিখবো। বই সম্পর্কিত এগুলো আমরা নেক্সট ক্লাসে লিখবো। আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, অ্যাফেয়ার্স অবশ্যই এগুলো পড়বেন, সূচক গুলো একটু দেখে নিবেন। সূচক গুলা দেখতে হবে, গণতন্ত্র, স্বচ্ছতা, দুর্নীতি, জবাবদিহিতা, মানব উন্নয়ন সূচক, এই সূচকগুলো দেখবেন আপডেটেড সূচক। এটা পত্রিকা থেকে দেখতে পারেন সর্বশেষ সূচকগুলা, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলো থেকেও
দেখে নিতে পারেন। আপডেটের সূচকটা দেখবেন, সূচকে কি কি দেখবেন। ফার্স্ট দেখবেন প্রথম কোন দেশ, ফার্স্ট কোন দেশ এটা দেখতে হবে। বাংলাদেশ কততম এটা দেখতে হবে। বাংলাদেশ কততম, এক হচ্ছে ফার্স্ট দেখবেন, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ কততম এটা দেখবেন, তৃতীয় হলো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কত। দক্ষিণ এশিয়ায়, এশিয়ায় বাংলাদেশ কত, বাংলাদেশ কততম। ঠিক আছে, এই এই তথ্যগুলো দেখতে হবে। আচ্ছা, কোন কোন সূচকগুলো দেখবেন এখান থেকে আমি কয়েকটা বলে দেই। আইনের শাসন, মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচক, এটা সবসময় এগুলো আপডেট করে রাখবেন আপনারা। মানব উন্নয়ন সূচক দেখবেন, তারপরে গণতন্ত্র সূচক, গণতন্ত্র সূচক, সুখ সূচক, সুখ সূচক, শান্তি সূচক, শান্তি সূচক, লিঙ্গ বৈষম্য, লিঙ্গ বৈষম্য সূচক, তারপরে দুর্নীতি সূচক, দুর্নীতি সূচক। এগুলো একটু ভালো করে দেখে নেবেন, আপনারা আপডেট রাখবেন এগুলোর। হ্যাঁ, দারিদ্র সূচক কি লাগবে? এরকম কোনো কোন- সূচক আছে? মানে উম, দরিদ্র বা এরকম কিছু? দেখতে পারেন, আছে। আচ্ছা, এটা তো মূলত হচ্ছে মানব উন্নয়ন সূচক, দেখলেই হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। মোটামুটি আমরা উম ভাই উপরে স্লাইড, একটু আবার উপরে নিয়ে যান তো স্লাইডটা। সূচক থেকে দেখতে হবে সবার উপরে কে, তারপরে হচ্ছে বাংলাদেশ কততম, এরপর হলো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কততম। মূলত হচ্ছে প্রত্যেকটা সূচক থেকে আমাদের এই তথ্যগুলো জানা লাগবে। আর আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আরেকটা সূচক লাগবে, সেটা হচ্ছে গ্লোবাল ফায়ারফক্স এর যে, এটা তো মাথায় আসতেছে না এখন, মানে সামরিক শক্তিতে, হ্যাঁ সামরিক শক্তিতে কোন দেশের অবস্থান কততম, সামরিক শক্তিতে কোন দেশের অবস্থান কততম, এটা একটু আন্তর্জাতিকের জন্য আপনাদের কাজে লাগবে। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যখন লিখবেন একটু ভালো করে লিখতে পারবেন। সামরিক শক্তি, এখানে আরেকটা একটু লিখে রাখি, সামরিক সক্ষমতা সূচক। মোটামুটি আমাদের সুশাসন সম্পর্কিত তথ্য আজকে দেওয়া শেষ। আমরা মূল্যবোধ আর হচ্ছে নৈতিকতা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এখানে আমরা 100 পর্যন্ত দেখেছি, আরো অল্প কিছু আমরা দেখেই এই পেজটা শেষ করে আমরা আজকে শেষ করব। ওকে। ভাইয়া সূচকগুলো কি ভাইয়া আমরা ইয়াতে বইতে পাবো না? হ্যাঁ, আপনারা সূচকগুলো তো হচ্ছে বইয়ে হয়তো ব্যাকডেটেড থাকতে পারে, আপডেটেড একটু দেখে নেবেন কারেন্ট অ্যাফেয়ার্স বা পেপার থেকে। ভাইয়া, রাষ্ট্রের স্তম্ভ 3 নাম্বারটা কি বলছিলেন? আমি লিখতে পারিনি। রাষ্ট্রের স্তম্ভ, বিচার বিভাগ। শুনতে পাচ্ছেন তো নাকি? এই যে জি, বিচার থ্যাংক ইউ, বিভাগ, দেখেছি। গণমাধ্যম আছে। Okay. অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের আছে, এটা বলা হলো সহানুভূতি। উম অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের স্বাভাবিক রূপ, এটা ভাইয়া বলেছে কে? সামরিক ভিত্তিকটা কি জানি বলছিলেন, মানে আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয়ের জন্য হচ্ছে সামরিক দিক থেকে কোন দেশের অবস্থান কততম। যেমন সামরিক দিক থেকে সবসময় নর্মালি আমরা যেটা দেখে আসি, ইউএসএ হচ্ছে 1 নাম্বার থাকে, সেকেন্ড থাকে হচ্ছে রাশিয়া, থার্ড হচ্ছে চীন। ঠিক আছে, এই দেশগুলোর অবস্থান। আর বাংলাদেশ মাঝে মধ্যে উঠানামা করে, 44-45-এর কাছাকাছি মনে হয় বাংলাদেশ আছে আমার যতদূর মনে হয়। বাংলাদেশের অবস্থানটা একটু জেনে নেবেন আপনারা। তারপরে ভারত পাকিস্তানেরটাও জানতে হবে, চীনেরটা তো বললামই। এরকম কয়েকটা একটু জেনে রাখবেন, তাহলে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে যখন আপনারা রিটেনের প্রিপারেশন নেবেন তখন এটা কাজে লাগবে। নৈতিকতা ও সততা দ্বারা
প্রভাবিত আচরণের উৎকর্ষতাকে কি বলে? শুদ্ধাচার বলে। আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমতা। তারপরে সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি? সামাজিক, এটা হচ্ছে কি সহনশীলতা। মূল্যবোধ কোন আচরণকে নিয়ন্ত্রণ করে? মূল্যবোধ, এটা আমরা আগেও পেয়েছি, এটা হচ্ছে বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এই যে পূর্ব শর্ত, পূর্ব শর্তটা হচ্ছে কি জবাবদিহিতা। সরকারের সুশাসন নিশ্চিত করতে যে ধরনের সরকার প্রয়োজন, এটা হচ্ছে কেমন গণতান্ত্রিক সরকার প্রয়োজন। সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি, এটা হচ্ছে একটা নব্য সংস্কৃতি। আমরা এই কমন তথ্যগুলো পেয়েছি। গভর্নেন্স হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা। সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, এটা একটু আপনারা মার্ক করেন, এটার লক্ষ্যটা হচ্ছে কি জনকল্যাণ সাধন করা। তো এই চারটা সব জায়গায় আছে, চারটা স্তম্ভের কথা। সার্বিক উন্নয়ন। ওকে, আমরা আপাতত এতটুকুই থাকবো আজকে। পরবর্তী ক্লাসে আমরা সুশাসনটা আজকে শেষ দিলাম, পরবর্তী ক্লাসে আমরা মূল্যবোধ এবং নৈতিকতা সম্পর্কিত অন্যান্য তথ্যগুলো যে ডিটেলস আলোচনাটা দেখব। তো আপনাদের আজকে কাজ হচ্ছে এই অংশটা ভালো করে দেখবেন, আর সংজ্ঞা যেগুলো আছে এই অংশের সাথে রিলেটেড নৈতিকতা এবং মূল্যবোধেরও বিভিন্ন সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে নেবেন, আর কোন শব্দ কোন ভাষা থেকে উৎপত্তি এগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে। তো আপনাদের কার কোনো প্রশ্ন আছে? ক্লাসের পিডিএফটা দিলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস পিডিএফটা দেওয়া হবে আপনাদেরকে। ভাইয়া সূচক জিনিসটা কি একটু বোঝায় বলবেন? আমি একটু বুঝি না। সূচক বলতে হচ্ছে যেমন ধরেন সুখের দিক থেকে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সুখী, এটার বিভিন্ন সংস্থা থেকে এগুলো হচ্ছে পরিমাপ করে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে। তো যেই দেশের বেশি পয়েন্ট থাকে ওই দেশগুলা হচ্ছে সিরিয়ালে সবার উপরে থাকে। যেমন সুখের দিক থেকে কোন দেশ সবচেয়ে বেশি সুখী, দারিদ্রের দিক থেকে কোন দেশে সবচেয়ে বেশি দারিদ্র, এটা। ভাইয়া আজকে যেগুলো মানে পড়ানো হয়েছে সেগুলো সবগুলো কি ভাইয়া মুখস্থ আপনার হবে কথাটা নাকি বুঝতে পারিনি, একবার আরেকবার দেখে নিলে বলবেন। হবে? ভাইয়া যেগুলো আজকে পড়ানো হয়েছে 115 নাম্বার পর্যন্ত যে মানে অবজেক্টিভের মতো, ওগুলো কি ভাই হুম, সবগুলো পড়তে হবে? হ্যাঁ, এগুলো তো সবগুলাই পড়তে হবে, বাদ দেওয়ার অপশন নাই। পড়লে আপনি সহজে বুঝতে পারবেন, কাছাকাছি আসলে ওই সময় আনসার করতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই অংশটা আমরা শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।